শ্রুতিকল্প অডিও ম্যাগাজিনের জন্য অনুবাদ গল্প ধ্বংসস্তূপের বাদশা। রচনা মোহন রাকেশ। মোহন রাকেশের জন্ম ৮-১-১৯২৫, মৃত্যু ৩-১-১৯৭২। তিনি ১৯৫০-এর দশকে হিন্দি সাহিত্য আন্দোলন নয়ী কাহানি অর্থাৎ নতুন গল্প এর অগ্রগামী সদস্য ছিলেন। তিনি ছিলেন গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক ও অনুবাদক। তিনি কর্মজীবন শুরু করেছিলেন ১৯৪৭ সালে। নানা স্কুল ও কলেজে হিন্দি শিক্ষকের কর্মের পর জলন্ধরের ডিএভি কলেজের হিন্দি বিভাগের অধ্যক্ষ হন। পরবর্তীকালে ১৯৫৭ সালে চাকরিতে ইস্তফা দেন ও লেখাকে পূর্ণ সময়ের জীবিকা হিসেবে গ্রহণ করেন। তার লেখা কয়েকটি উপন্যাস আন্ধেরে বন্ধ কামরে ১৯৬১, না আনে ওয়ালা কাল ১৯৬৮, অন্তরাল ১৯৭২ ইত্যাদি। তার অনেক নাটকের মধ্যে আষাঢ় কা এক দিন, লহরোঁ কে রাজহংস এবং আধে আধুরে কে রচনাগুণে শ্রেষ্ঠ বলা যায়। প্রথম নাটক আষাঢ় কা এক দিন ১৯৫৯ সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে। প্রথম নাটক আষাঢ় কা এক দিন ১৯৫৯ সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে। তিনি অজস্র ছোট গল্পও রচনা করেছিলেন। বর্তমান গল্প ধ্বংসস্তূপের বাদশা তাঁর রচিত মলবে কা মালিক গল্পের বঙ্গানুবাদ। গল্প ধ্বংসস্তূপের বাদশা, অনুবাদ ও পাঠ প্রদীপ কুমার বসু। ৭.৫ বছর পর ওরা লাহোর থেকে অমৃতসর এসেছিল। ভারত পাক হকি ম্যাচটা ছুতো ছাড়া কিছুই ছিল না। ম্যাচ দেখার থেকেও আসলে ওরা চেয়েছিল সেই সব বাড়ি বা বাজারগুলো দেখতে, যেগুলো ৭.৫ বছর আগে ওদের কাছে বিদেশের ঘর বাড়ি হয়ে গিয়েছিল। একদল মুসলমান রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, সমস্ত কিছুর দিকেই এমন আগ্রহের সঙ্গে তাকাচ্ছিল যেন এটা কোনো সাধারণ শহর নয়, বিশেষ দ্রষ্টব্য কোনো জায়গা। বাজারের ভেতর দিয়ে যেতে যেতে একজন অন্যকে তাদের চেনা গলিগুলো দেখাচ্ছিল। বলছিল, ফতেদিনা, বাজারের মিষ্টির দোকানগুলো আগের তুলনায় কত কমে গেছে দেখেছিস? সুখীর কথা মনে আছে? কোণের দোকানটায় বসে ছোলা ভাজা বিক্রি করত? এখন আর নেই। ওখানে একজন পানওয়ালা বসেছে। আর খান সাহেব, এটাই সেই নুনের জায়গাটা না? এর পাশেই তো মেয়েরা কাপড় রং করত, তাই না? আর যে মেয়েগুলো রং করত, মনে আছে তারা প্রত্যেকে কিরকম চুম্বক ছিল? বেশ অনেক দিন পরে এই বাজারে সেই সব নরম মেঘের মতো পাগড়ি আর লাল ফেজ টুপি দেখা গেল। লাহোরের লোকেদের মধ্যে অনেকেই ছিল অমৃতসরের পুরনো বাসিন্দা, দেশ বিভাগের সময় যাদের জোর করে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ৭.৫ বছরে যে বদলগুলো খুব স্বাভাবিক, তাতে কখনো তারা আশ্চর্য হচ্ছিল, কখনো বেদনায় ভারাক্রান্ত। কাণ্ড দেখো, ওরা কি করে জামাল সিং লেনটাকে এতটা চওড়া করেছে। কাণ্ড দেখো, ওরা কি করে জামাল সিং লেনটাকে এতটা চওড়া করেছে। একদিকের সব বাড়ি কি পুড়িয়ে দিয়েছে নাকি? মনে আছে হাকিম আসিফ আলীর দোকান ছিল এখানে? এখন দেখছি এখানে একটা মুচি আসন গেড়ে বসেছে। আবার কখনো কখনো এটাও শোনা যাচ্ছিল, ওয়ালি, এই মসজিদটা যে এখনো দাঁড়িয়ে রয়েছে, এটা কি করে হয় যে ওরা একে ভেঙে গুরুদ্বারা বানায়নি? এই পাকিস্তানি দলটা যেখানেই গেছে, লোকেরা এদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছে। এখনো কিছু লোক এই মুসলমানদের অবিশ্বাসের চোখে দেখছিল আর তাদের পথ ছেড়ে সরে যাচ্ছিল।
কিন্তু এমন লোকও ছিল যারা এগিয়ে এসে এদের আবেগে বুকে জড়িয়ে নিয়েছে, জিজ্ঞেস করেছে, আজকাল লাহোরের হালচাল কেমন? আনারকলিতে আগে যেমন ভিড় হতো এখনো কি তেমনই হয়? এটা কি সত্যি যে ওরা শাহ আলমী গেট বাজারটাকে পুরোপুরি নতুন করে তৈরি করেছে? কৃষাণনগর বেশি পাল্টায়নি, তাই না? আচ্ছা, রিশদপুরা কি সত্যি ঘুষের টাকায় বানানো হয়েছিল? লোকে বলে নাকি পাকিস্তানে আর বোরখা চলে না। সত্যি? প্রশ্নগুলোর ভেতরে এতটাই আত্মিক সম্পর্কের উষ্ণতা ছিল যে মনে হচ্ছিল লাহোর কেবল একটা শহর মাত্র নয়, সেখানকার বাসিন্দারা এই শহরের হাজার বাসিন্দার বন্ধু, যারা সত্যিই লাহোরের প্রকৃত অবস্থা জানতে আগ্রহী। সেদিন এই বিদেশিরা যেন সমস্ত শহরটার অতিথি ছিল, আর এখানকার অধিবাসীরা তাদের সঙ্গে মিলিত হয়ে ও কথা বলে দারুণ খুশি হয়েছিল। বাসা বাজার অমৃতসরের একটা ছোটোখাটো বাজার। দেশভাগের আগে বেশিরভাগ গরিব মুসলমানেরা যেখানে থাকতো। এখানে বেশিরভাগ দোকানে বাঁশ পাওয়া যায়, এছাড়াও কাঠের জিনিসও পাওয়া যায়। এক বিশাল অগ্নিকাণ্ডে এখানকার সমস্ত দোকানই পোড়ানো হয়েছিল। সেটা ছিল অমৃতসরের সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা। আর একসময় ভয় হয়েছিল যে এই অগ্নিকাণ্ডে না সমস্ত শহরটাতে আগুন ধরে যায়। আগুনের শিখা চারপাশের কিছু এলাকাতেও ছড়িয়ে পড়েছিল। কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছিল ঠিকই, কিন্তু এই আগুন মুসলমান পরিবারের বাড়ির সঙ্গে কিছু হিন্দু পরিবারের বাড়িও ধ্বংস করেছিল। এই ৭.৫ বছরে অনেক বাড়ি নতুন করে তৈরি করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যে কেউ নতুন বাড়ির ফাঁকে ফাঁকে পুরনো বাড়ির ধ্বংসস্তূপ দেখতে পাবে। নতুন ওঠা বাড়ির ফাঁকে এই স্তূপের মতো উঁচু ইট পাথরের টুকরো দেখতে জবরজং লাগে। স্বাভাবিকভাবে সেদিনও বাসাবাজার খুব ব্যস্ত ছিল না। যারা সেখানে থাকতো সেই মানুষেরা অনেকেই আগুনে পুড়ে মারা গিয়েছিল, আর যারা পালিয়ে প্রাণ বাঁচাতে পেরেছিল তাদের কারুরই ফিরে আসার হিম্মত ছিল না। কেবল একজন রুগ্ন জীর্ণ শীর্ণ চেহারার মুসলমান সেই ধ্বংসের ছবি দেখার জন্য সেদিন ৭.৫ বছর পর ফিরে এসেছিল। নতুন আর পোড়া বাড়িগুলোর দৃশ্য দেখে তার মনে হচ্ছিল যেন সে গোলকধাঁধার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বাঁদিকের গলিতে ঢুকতে চেয়েও সে ইতস্তত করল। সে বুঝতে পারল না যে এই সেই গলি কিনা যেখানে সে ঢুকতে চাইছিল। গলির মুখে কিছু ছেলে মেয়ে কিরিকিরি খেলছিল, আর একটু ভেতরে দুজন মেয়ে লোক চিৎকার করে ঝগড়া করছিল আর পরস্পরের দিকে চিৎকার করে গালাগালি করছিল। সব কিছু বদলে গেছে, কিন্তু মানুষের বুলি বদলায়নি। বৃদ্ধ মুসলমান লোকটি নিজের মনে নিচু গলায় কথাটা বলে সেখানেই চুপচাপ তার বেড়ানোর লাঠিতে ভর করে দাঁড়িয়েছিল। তার পাজামা থেকে হাঁটুর জায়গাটা ঠেলে বেরিয়েছিল, আর হাঁটুর ওপর পর্যন্ত ঝুলওয়ালা শেরওয়ানিতে অনেক জায়গায় তাপ্পি মারা ছিল। গলির ভেতর থেকে একটা বাচ্চা কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। এসো বাবা, আমি তোমাকে মিঠাই দেব, বুড়ো মানুষটা খুব নরম গলায় বলল। পকেটে হাত গলিয়ে সে বাচ্চাটার জন্য কিছু একটা খুঁজছিল। বাচ্চাটা এক মুহূর্ত থামলো, পরের মুহূর্তেই মুখ বেঁকিয়ে আবার কাঁদতে শুরু করলো। ১৬-১৭ বছরের একটা মেয়ে গলির ভেতর থেকে দৌড়ে এলো আর বাচ্চাটার হাত ধরে তাকে গলির ভেতরে টানতে থাকলো। কাঁদতে কাঁদতেই বাচ্চাটা হাত ছাড়াবার চেষ্টা করলো। মেয়েটা বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে চুমু খেয়ে বলল, কাঁদে না আমার রাজা সোনা, যদি কাঁদো ওই মোল্লাটা কিন্তু তোমাকে তুলে নিয়ে যাবে। চুপ করো বাবু, শান্ত হও। বৃদ্ধ মুসলমানটি বাচ্চাটাকে দেবার জন্য একটা পয়সা বের করেছিল, কিন্তু এখন সেটা সে পকেটেই রেখে দিল। টুপি খুলে মাথা চুলকালো আর টুপিটা বগলের নিচে রাখলো। তার গলা শুকিয়ে এসেছিল আর হাঁটু দুটো কাঁপছিল। সে গলির একটা বন্ধ দোকানের সামনের কাঠে হেলান দিয়ে দাঁড়ালো
আর ফের টুপি মাথায় দিল। গলির মুখে যেখানে এককালে তারা লম্বা কাঠের বিম রাখত, এখন সেখানে একটা তিনতলা বাড়ি, দুটো পেট মোটা চিল সেখানে ইলেকট্রিকের পোলের ওপরের তারে নিশ্চল বসেছিল। পোলের কাছেই একপোঁচ রোদ্দুর পড়েছিল। বুড়ো মানুষটা কয়েক মুহূর্ত দাঁড়ালো, রোদে ধুলোর উড়ন্ত কণাগুলো দেখতে দেখতে। তার মুখ থেকে বেরিয়ে এলো, হে প্রভু, মালিক। চাবির রিং ঘোরাতে ঘোরাতে একটি যুবক গলি থেকে বেরোলো আর বুড়ো লোকটাকে দেখে থমকালো। এখানে দাঁড়িয়ে কেন মিয়াজি, কি ব্যাপার? বৃদ্ধ মানুষটির শরীর বেয়ে একটা অস্পষ্ট কাঁপন নেমে এলো। ঠোঁটের ওপর জিভ বোলাতে বোলাতে যুবকটির দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি মানরী? চাবির রিং ঘোরানো থামিয়ে ছেলেটি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি করে আমার নাম জানলেন? ৭.৫ বছর আগে তুমি এই এতটুকু লম্বা ছিলে বলে বুড়ো লোকটা একটু হাসবার চেষ্টা করলেন। ৭.৫ বছর আগে তুমি এতটুকু লম্বা ছিলে বলে বুড়ো লোকটা একটু হাসবার চেষ্টা করলেন। আপনি কি আজ পাকিস্তান থেকে এসেছেন? মানরী জিজ্ঞেস করল। হ্যাঁ বাবা, আমরা এই গলিতেই থাকতাম। আমার ছেলে চিরাগদিন তোমাদের দর্জি ছিল। দেশ বিভাগের ঠিক ৬ মাস আগে আমরা এখানে আমাদের নতুন বাড়ি বানিয়েছিলাম। ও, গনি মিয়া? মানরী এবার চিনতে পারে। হ্যাঁ বাবা, আমি তোমাদের গনি মিয়া। আমি চিরাগ আর তার বউ আর মেয়েদের দেখা পাইনি, কিন্তু ভেবেছি যে বাড়িটা একবার দেখে আসবো। কান্নার আবেগ সংযত করতে বুড়ো লোকটা তার টুপি খুলে হাতটা মাথার ওপর বোলালো। তুমি তো অনেক আগেই ভারত ছেড়ে চলে গিয়েছিলে। মানরীর গলায় সহানুভূতির সুর। হ্যাঁ বাবা, সেটাই আমার দুর্ভাগ্য যে আমি নিজেই আগেভাগে দেশ ছেড়েছিলাম। যদি আমি ওদের সঙ্গে থেকে যেতাম তাহলে আমারও যে কি দশা। এসব কথা বলা উচিত নয় বুঝে সে থেমে যায়, কিন্তু কান্না বন্ধ করতে পারে না। গনি মিয়া, সেদিন তো চলে গেছে, যা গেছে, কেন আর সেই সব কথা ভেবে কষ্ট পাওয়া? মানরী বুড়ো লোকটার হাত ধরে, বলে, এসো, আমি তোমাকে তোমার বাড়ি দেখাই। এই খবরটা চাউর হয়েছে যে একজন মুসলমান গলির বাইরে দাঁড়িয়ে রামদাসীর ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ে বাচ্চাটার দিদি এসে টেনে নিয়ে তাকে না আটকালে মুসলমানটা বাচ্চাটাকে নিয়ে কখন কেটে পড়ত। এই কথা শুনে গলিতে যারা বসেছিল তারা তাদের চুলের গুছি টুছি তুলে নিয়ে বাড়িতে ঢুকে গেল। তাদের যেসব ছেলে মেয়েরা গলিতে খেলা করছিল তাদেরও ঘরের ভেতরে চলে আসার জন্য ডেকে নিল। মানরী যখন গনিকে নিয়ে গলির মধ্যে ঢুকলো, গলি খাঁ খাঁ করছে। কেবল একটা ফেরিওয়ালা ছিল, আর ছিল কুস্তিগির রক্ষা, যে প্রতিদিনের মতো কুয়োর পাশের পিপুল গাছের নিচে পা ছড়িয়ে ঘুমোচ্ছিল। অবশ্যই জানালা দরজার পেছন থেকে মুখগুলো উঁকি ঝুঁকি মারছিল। গনিকে দেখে তারা কানে কানে ফিসফিস করলো। গনিকে দেখে তারা কানে কানে ফিসফিস করলো। যদিও তার দাড়ি এখন কাঁচা পাকা, কিন্তু তারা চিরাগদিনের বাবা গনিকে চিনতে পারল। এইটাই তোমার বাড়ি ছিল। কিছু দূরে একটা ইট পাথরের ধ্বংসস্তূপের দিকে দেখিয়ে মানরী বলল। সেই ভাঙাচোরা ইট পাথরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে গনি চলতে চলতে থেমে গেল। অনেক আগেই সে চিরাগ আর তার বউ ছেলে মেয়ের মৃত্যুতে হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু বাড়িটাকে যে এভাবে দেখবে তা সে স্বপ্নেও ভাবতে পারেনি। তার মুখ শুকিয়ে গেল, আর তার হাঁটু আগের থেকে আরো জোরে জোরে কাঁপতে থাকলো। ওই পোড়া ইটের স্তূপ? সে অবিশ্বাস্যভাবে জিজ্ঞেস করল। মানরী দেখল গনির মুখের রং বদলে যাচ্ছে। তাকে দুহাতে শক্ত করে ধরে সে দৃঢ়ভাবে বলল, ওরা তোমার বাড়িটা পুড়িয়ে দিয়েছিল। তার ছড়িতে ভর দিয়ে গনি কোনো মতে সেই স্তূপের কাছে পৌঁছলো।
সেটা এখন পুরোটাই প্রায় কাদা, যার মধ্যে থেকে পোড়া বা ভাঙা ইট এখানে ওখানে বেরিয়ে আছে। যা কিছু লোহা বা কাঠের, তা বহুদিন আগেই চুরি হয়ে গেছে। আশ্চর্যজনকভাবে একটা পোড়া দরজার পাল্লা রক্ষা পেয়েছে, যা সেই ইটের পাজার ভেতর থেকে বেরিয়ে আছে। আর একটু ভেতরে দুটো পোড়া আলমারি পেছনের কালো দেওয়ালের পটভূমিকায় সাদাটে লাগছে। আমার বাড়ির কি এটুকুই পড়ে আছে? ধ্বংসস্তূপটাকে কাছ থেকে দেখে গনি জিজ্ঞেস করলো। তার হাঁটু দুটো যেন ভেঙে পড়তে চাইছে। সেই পোড়া দরজার পাল্লা দুটোকে কোনো মতে জাপটে ধরে সে বসে পড়ল। কয়েক মুহূর্ত পরে তার মাথাটাও নিচু হয়ে সেই পাল্লা দুটোতে এসে ঠেকলো, আর একটা গোঙানি তার গলা দিয়ে বেরিয়ে এলো, আমার চিরাগ দিনা। 7 বছর ধরে সেই ভাঙা দরজার পাল্লা দুটো ধ্বংসস্তূপের থেকে বেরিয়ে সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু এর কাঠগুলো খুব বিশ্রীভাবে ঝুরঝুরে হয়ে গিয়েছিল। গনির মাথার স্পর্শে তার থেকে কিছু গুঁড়ো ভেঙে ছড়িয়ে পড়ল, কিছু তার টুপিতে আর চুলে লাগলো। কাঠের গুঁড়োর থেকে একটা পোকা বেরিয়ে খোলা ড্রেনের পাশের ইট বাঁধানো রাস্তায় গনির পায়ের কয়েক ইঞ্চি দূরে কিলবিল করতে লাগলো। পোকাটা মাথা তুলে একটা গর্ত খুঁজলো, আর কিছু না পেয়ে বারে বারে জমিতেই ধাক্কা খেতে লাগলো। এখন আরো কিছু মুখ জানলা দিয়ে উঁকি মারছিল। আজ নিশ্চয়ই কিছু ঘটবে, এই ভেবে তারা নিজেদের মধ্যে ফিসফাস করছিল। এখন যেহেতু চিরাগের গনি বা চি- এখন যেহেতু চিরাগের বাবা গনি এখানে, 7 বছর আগেকার সেই অজানা ঘটনা নিশ্চয়ই নিজেদের প্রকাশ করবে। হয়তো ধ্বংসস্তূপ নিজেই গনিকে সব কথা জানাবে। সেই সন্ধ্যায় চিরাগ উপরের ঘরে সান্ধ্য ভোজন করছিল, যখন রক্ষা কুস্তিগীর তাকে 1 সেকেন্ডের জন্য নিচে নেমে আসতে বলল, কেননা তার কিছু জরুরি কথা তাকে বলার ছিল। 7 বছর আগে রক্ষা সেই গলির রাজা ছিল। এমনকি হিন্দুরাও তাকে ভয়ের চোখে দেখত। আর চিরাগ তো যতই হোক একজন মুসলমান। মুখের যে গ্রাসটা সে খেতে যাচ্ছিল, সেটা নামিয়ে এসে নিচে এলো যখন তার স্ত্রী যখন মুখের যে গ্রাসটা সে খেতে যাচ্ছিল, সেটা নামিয়ে এসে নিচে এলো যখন তার স্ত্রী জুবেইদা আর 2 মেয়ে কিসওয়ার আর সুলতানা জানলা দিয়ে নিচে দেখছিল। চিরাগ যেই দেউড়ির বাইরে বেরিয়েছে, রক্ষা তার কলার চেপে ধরে মাটিতে ফেলে তার বুকের ওপর বসেছে। চিরাগ রক্ষার ছুরি ধরা হাত চেপে ধরে চিৎকার করছে, না না রক্ষা পালোয়ান, আমাকে মেরো না। ও ও, কেউ কি আমাকে বাঁচাতে পারো না? জুবেইদা, আমাকে বাঁচাও। উপরে জুবেইদা, কিসওয়ার আর সুলতানা হতাশায় চিৎকার করছিল। এলোমেলো ভাবে নড়তে থাকা হাত দুটো রক্ষার চামচারা চেপে ধরেছিল। রক্ষা চিরাগের উরুর উপর হাঁটু দিয়ে ধাক্কা মেরে চিৎকার করে বলছিল, এখন কিসের জন্য চিৎকার করছিস বাঞ্চোত? আয়, আমি তোকে পাকিস্তান দিয়ে দিচ্ছি। এই নে পাকিস্তান। তারপর জুবেইদা, কিসওয়ার আর সুলতানা নিচে পৌঁছবার আগেই ওরা তাকে পরপারে পাঠিয়ে দিল। চারপাশের বাড়ির জানালাগুলো বন্ধ হয়ে গিয়েছিল। যারা ঘটনাটা সচক্ষে দেখেছিল, তারা দরজার ভেতর থেকে খিল দিয়ে রেখেছিল। এমনকি বন্ধ ঘরের ভেতর থেকে তারা রাতের অন্ধকারে দূর থেকে জুবেইদা আর তার মেয়েদের চিৎকার শুনেছিল। সেই রাতেই রক্ষা আর তার সাকরেদরা তাদেরও পরপারে পাঠিয়ে দিয়েছিল। তাদের দেহগুলো পরে খালের জলে ভাসতে দেখা গিয়েছিল। পরের 2 দিন চিরাগের বাড়ি লণ্ডভণ্ড হয়েছিল। লুটপাট সারা হলে কেউ ওই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। রক্ষার শপথ নিয়েছিল যে কে ওই বাড়িতে আগুন দিয়েছিল জানতে পারলে তাকে জ্যান্ত পুঁতে ফেলবে, কারণ সে চিরাগকে খুন করেছিল ওই বাড়িখানা হাতাবার জন্য। সে এমনকি ওই বাড়িটাকে শুদ্ধ করার জন্য পুজোর জিনিসপত্রও কিনে রেখেছিল। কিন্তু কে যে আগুন দিয়েছিল
তা সে জানতে পারেনি বলে তাকে জ্যান্ত পুঁতে ফেলার শপথটাও রাখতে পারেনি। 7 বছর তাই রক্ষা পালোয়ান ওই ধ্বংসস্তূপটাকে তার নিজস্ব সম্পত্তি মনে করে। ওখানে সে কাউকে একটা গরু মোষও বাঁধতে দেয় না, বা ওখানে কাউকে কোনো দোকানের চালাও তুলতে দেয় না। তার অনুমতি ছাড়া ওখান থেকে কেউ একটা ইটও সরাতে পারে না। লোকে চেয়েছিল যে ওই পুরো ঘটনাটা যেভাবেই হোক গনির কানে পৌঁছুক। ধ্বংসস্তূপের দিকে একটা দৃষ্টি দিয়েই সে যেন গোটা ঘটনাটা পড়ে নিতে পারে। গনি নখ দিয়ে সেই পুরো বাড়ির মাটি আঁচড়ে তুলল, তারপর নিজের শরীরে ছড়িয়ে দিল আর বলল, বল চিরাগদিনা, আমাকে বল, কোথায় গেলি তুই? ওহ কি সোয়ার, ও সুলতানা, দাদুকে এখানে ফেলে রেখে কোথায় চলে গেলি তোরা? বলে কাঁদতে কাঁদতে দরজার ফ্রেমটাকেই জড়িয়ে ধরল পরম আদরে। আর ভাঙাচোরা দরজার ফ্রেম থেকে গুঁড়ো গুঁড়ো কাঠ ঝরে পড়ল। রক্ষা পালোয়ান পিপুল গাছের নিচে ঘুমোচ্ছিল। কেউ তাকে ডেকে দিল, কিংবা সে নিজেই ঘুম থেকে উঠে পড়ল যখন সে শুনল যে আব্দুল গনি পাকিস্তান থেকে এসেছে আর বাড়িটার ধ্বংসস্তূপে বসে আছে। তার গলা দিয়ে শ্লেষা উঠল। তারপর কাস্তে কাস্তে এসে সেটাকে থু থু করে কুয়োর দেওয়ালে ফেললো। পোড়ো বাড়ির পাঁজাটার দিকে সে একবার তাকালো, আর তার বুক থেকে একটা ঘড় ঘড় শব্দ উঠল, যেমন করে হাঁপড় থেকে শব্দ ওঠে। তার নিচের ঠোঁটটা ফুলে বেরিয়ে এলো। গনি ওর বাড়িতে বসে আছে। লক্ষার চামচা লাচ্ছা পালোয়ান ওর পাশে বসে বলল, ওর বাড়ি মানে? ও বাড়ি আমার, রক্ষা শ্লেষা ভরা ঘড় ঘড়ে গলায় বলল। কিন্তু ও ওখানে বসে আছে, লাচ্চা একটা অর্থপূর্ণ গলায় বলল। সে পা ছড়িয়ে উড়ুতে চাপড় মারতে মারতে বলল, বসে থাকুক গে, তুই আমায় গড়গড়া দে, যদি মানুরই ওকে বলে থাকে। লাচ্চা একই রকম অর্থপূর্ণ ভাবে তাকিয়ে বলল। সে গড়গড়ার নলটা আনতে উঠল। মানুরই কেন বিপদ ডেকে আনবে? লাচ্চা বেরিয়ে গেল। শুকনো পিপুলের পাতা ছড়িয়ে আছে কুয়োর চারদিকে। রক্ষা দু একটা পাতা তুলল, তারপর হাতের চাপে গুঁড়ো করে ফেলল। লাচ্ছা যখন গড়গড়ার নল নিয়ে ফিরে রক্ষার হাতে দিল, রক্ষা গড়গড়ায় লম্বা টান দিয়ে বলল, আর কেউ কি গনির সঙ্গে কথা বলেছে? না। নে ধর, বলে কাস্তে কাস্তে সে নলটা লাচ্ছার হাতে দিল। লাচ্ছা দেখল মানুরই গনির হাত ধরে ফিরছে। উবু হয়ে বসে লাচ্ছা গড়গড়ায় ছোট করে টান দিল, আর তার চোখ রক্ষার মুখ থেকে দূরে গনির মুখে গিয়ে পড়ল। এখন মানুরই গনির হাত ধরে তার চেয়ে এক পা আগে আগে চলছে, যেন সে রক্ষাকে না দেখে কুয়ো ছাড়িয়ে যেতে চায়। কিন্তু রক্ষা তার পা ছড়িয়ে এমন ভাবে বসেছে যেন সে চায় লোকে তাকে দেখুক। গনি তাকে অনেক দূর থেকেই দেখেছে। যেই সে কুয়োর কাছাকাছি এসেছে, অমনি হাত বাড়িয়ে বলে উঠল, রক্ষা পহলবান। মাথা তুলে রক্ষা চোখ সরু করে গনির দিকে তাকালো। তার গলায় যেন কি একটা ডেলা আটকালো, কিন্তু সে কোনো উত্তর দিল না। রক্ষা পাহলবান, তুমি কি আমায় চিনতে পারছো না? গনি তার হাত নামিয়ে বলল, আমি গনি, আব্দুল গনি, চিরাগদিনের বাবা। পহলবান সন্দেহের চোখে তাকে আপাদ মস্তক দেখল। রক্ষা পহলবানকে দেখে আব্দুল গনির চোখ দুটো উজ্জ্বল হলো, আর তার সাদা দাড়ির পাশে বলিরেখাগুলো আনন্দে প্রসারিত হলো। রক্ষার নিচের ঠোঁট কেঁপে উঠল, আর সে একটা ভারী স্বরে বলে উঠল, কি খবর গানিয়া? গনি হাত আবার বাড়িয়ে দিতে চাইল, কিন্তু অন্যদিকে কোনো উৎসাহ না দেখে নিজেকে গুটিয়ে নিল। তারপর সে গাছের গুঁড়িতে হেলান দিয়ে কুয়োর নিচু পাঁচিলের ওপর বসল। ওপরের জানলার ফিসফিসানিটা আরো জোর হলো। এখন তো দুজনে মুখোমুখি, এবার নিশ্চয়ই দুজনেরই মুখ খুলবে। ওরা হয়তো গালাগালিও শুরু করতে পারে। রক্ষা বুড়োটাকে যা খুশি করবে তা আর হবে না, এখন সময় বদলে গেছে। ধ্বংসস্তূপের বাদশা বটে, দেমাক দেখো, স্তূপটা ওরও নয়, গনিরও নয়। ওটা এখন গভর্নমেন্টের সম্পত্তি, আর দানোটা কাউকে একটা গরুও বাঁধতে দেবে না। আর মানুরিটা হয়েছে একটা কাপুরুষ,
কেন সে গনিকে বলেনি যে রক্ষাই তার বাড়ির লোকজনকে চিরাগদিন আর তার বউ আর মেয়েদের মেরেছে? রক্ষা তো মানুষ নয়, একটা বলদ, আর একটা বলদের মতোই বাধাহীনভাবে ঘুরে বেরিয়েছে। ইস, বেচারি গনিকে দেখো, কি রোগা আর বুড়ো হয়ে গেছে, ওর চুল সব সাদা হয়ে গেছে। কুয়োর পাঁচিলের ওপর বসে গনি বলল, দেখো পালোয়ান, আমি এখানে গমগমে একটা বাড়ি রেখে গেলাম, আরে এতটা পথ এসে দেখছি। কুয়োর পাঁচিলের ওপর বসে গনি বলল, দেখো দেখো পহলবান, আমি এখানে একটা গমগমে বাড়ি রেখে গেলাম, আর এখন এত পথ এসেছি শুধু এই কাদার তাল দেখার জন্য। একটা পুরো বাড়ির এই কাদার তালটুকুই পড়ে আছে। কিন্তু সত্যি কথা বলতে কি রক্ষা, আমার কলজের সেই জোর নেই যে আমি এই কাদার তালটুকুকে ছেড়ে যাই। তার চোখ ভরে এলো জলে। পালোয়ান তার ছড়ানো পা গুটিয়ে নিল, কাঁধের কাপড়টা দেওয়াল থেকে তুলে নিয়ে কাঁধে ফেললো, লাচ্ছার নলটা বাড়িয়ে দিল, আর সে গড়গড়ায় একটা লম্বা টান দিল। আমাকে বলো রক্ষা, কিভাবে এসব হলো? চোখে জল নিয়ে গনি নাছোড়বান্দা ভাবে বলল, তোমরা সকলেই তাদের কাছাকাছি ছিলে, সকলেই ভাইয়ের মতো থাকতে। যদি সে চাইতো তাহলে কি এখানে কারোর বাড়িতে লুকিয়ে থাকতে পারতো না? তার কি এটুকু বুদ্ধিও ছিল না? মানে এটা ঘটে গেছে আর কি। একটা দায়সারা গলায় রক্ষা বলল, তার গলার স্বর এমনকি তার নিজের কাছেই মনে হলো অদ্ভুত ফাঁকা। গাঢ় থুতু তার ঠোঁটে আটকে ছিল, গোঁফের নিচ থেকে ঘাম ফোঁটায় ফোঁটায় তার ঠোঁটের উপর ঝরে পড়ছিল। মাথার উপর যেন একটা ভারী পাথর ছিল, আর শিরদাঁড়া সোজা থাকতে পারছিল না। পাকিস্তানের হালচাল কি? সে জিজ্ঞেস করলো সেই একই ফাঁকা গলায়। তার গলার কাছের শিরাগুলো যেন টান টান লাগছিল। কাঁধের তোয়ালে দিয়ে তার বগলের ঘাম মুছল সে, আর গলা থেকে থুতু বার করে গলির মধ্যে ফেললো। আমি তোমায় কি বলতে পারি রক্ষা? সে তার ছড়ির ওপর ভর দিয়ে ঝুঁকে বলল, যদি তুমি জিজ্ঞাসা করো আমার হালচাল কি, তা কেবল আল্লাহ জানে। যদি আমার চিরাগ সঙ্গে থাকতো তাহলে তো অন্য রকম হতো রক্ষা। কতবার আমি তাকে বুঝিয়েছি আমার সঙ্গে চলে যেতে, শোনেনি। বলেছে নতুন বাড়ি ছেড়ে সে যেতে পারবে না, বলেছে এটা তার নিজের জায়গা, তার নিজের চেনা গলি, এখানে ভয় পাওয়ার কিছু নেই। এটা সেই বোকাটার মাথায় ঢোকেনি যে যদি তার নিজের গলি নিরাপদ থাকে তাহলেও বাইরে থেকে বিপদ আসতে পারে। একটা বাড়িকে রক্ষা করতে চারটে মানুষ জান দিয়ে দিল। রক্ষা, তার খুব বিশ্বাস ছিল তোমার ওপরে। সে বলতো যতক্ষণ রক্ষা কাছাকাছি আছে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যখন মৃত্যু তার প্রাণ কেড়ে নিল, এমনকি তার রক্ষাও তাকে বাঁচাতে পারলো না। রক্ষা সোজা হতে চেষ্টা করলো, কারণ এখন তার শিরদাঁড়া বেঁকে ধনুক হয়ে তাকে চেপে ফেলছে। সে তার তলপেটে প্রচণ্ড চাপ বোধ করলো, এমনই যেন তার নিঃশ্বাস আটকে গেছে পেটের ভেতর। ঘামে তার সমস্ত শরীর জবজবে হয়ে ভিজে গেছে, আর পায়ে ঝিঝি ধরেছে। ওপর থেকে প্রতি মুহূর্তে পটকা ফাটতে ফাটতে তার চোখের সামনে দিয়ে যেন বৃষ্টির মতো ঝরে পড়ছে। জিভ গুটিয়ে মুখের ভেতর ঢুকে যাচ্ছে। ঠোঁটের দুই কষ সে তার কাঁধের তোয়ালে দিয়ে মুছে নিল, আর মুখ থেকে কোনো মতে এই কথা কটা বলতে পারলো, ওহো ভগবান, তুমি সত্য, তুমি আছো, কেবল তুমি, তুমি, তুমি। গনি দেখলো পালোয়ানের মুখ শুকিয়ে গেছে, আর চোখের নিচের কালি গাঢ় হয়েছে। সে পালোয়ানের কাঁধে হাত রাখলো। রক্ষা, এইসব কথা তুমি মনের মধ্যে নিও না। যা ঘটেছে সে তো ঘটেছেই। মৃত যে, সে তো আর ফিরে আসবে না। আল্লাহ যেন ইমানদারদের পাশে দাঁড়ান আর বেঈমানদের শাস্তি দেন। যদিও চিরাগ আর নেই, তবুও তোমরা সবাই তো আছো। আমার এতেই আনন্দ
যে সেদিনের সেই লোকগুলোর কেউ কেউ তো এখনো আছে। তোমার মধ্যেই আমি চিরাগকে দেখতে পাচ্ছি। তোমরা ভালো থাকো, সুখী হও। তার ছড়ির ওপর ভর দিয়ে গনি উঠে দাঁড়ালো। চলে যেতে যেতে সে বলল, রক্ষা, আমাকে ভুলে যেও না। রক্ষার গলা দিয়ে একটা ক্ষীণ স্বর বেরোলো। দুহাতে তার কাঁধের তোয়ালেটা নমস্কারের ভঙ্গিতে ধরে সে হাত জোড় করলো। গলির চারদিকে কৌতূহলী চোখে চাইতে চাইতে গনি ধীরে ধীরে চলে গেল। জানলার ফিসফিসানি আরো কিছুক্ষণ চলল। গলির বাইরে গেলে মানুরি নিশ্চয়ই গনিকে মন খুলে সব কথা বলবে। গনির সামনে পড়ে রক্ষার মুখ কেমন শুকিয়ে গিয়েছিল দেখেছিস? মুখ তো চুন হয়েছিল, কিন্তু এখন ওই জমিতে কেউ গরু বাঁধলে কিভাবে আটকাবে? বেচারি জুবেইদা কি ভালো যে ছিল, কিরকম শান্তভাবে সকলের সঙ্গে মিশত। আর দেখো এই মরা খেকো দানোটা, চাল নেই, চুলোও নেই, নিজের বলে কিচ্ছু নেই, কি করে আর মা বোনের মর্ম বুঝবে? কিছুক্ষণ পর মেয়েরা গলিতে বেরিয়ে এলো আর বাচ্চারা ডাঙ্গুলি খেলতে লাগলো। দুটো মেয়ে ঝগড়া করতে করতে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লো। একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লো। রক্ষা সন্ধেবেলা অনেকক্ষণ কুয়োর পাশে বসে রইল আর গড়গড়া টানতে টানতে কাশতে লাগলো। অনেক পথ চলতি মানুষ তাকে জিজ্ঞাসা করছিল, রক্ষা শাহ, শুনলাম আজ গনি নাকি পাকিস্তান থেকে এসেছিল। রক্ষা সবাইকে একই উত্তর দিচ্ছিল, হ্যাঁ এসেছিল। তারপর কি হলো? কিছু হয়নি, চলে গেছে। যখন রাত্রি নামলো, প্রতিদিনের মতো গলির বাইরে এসে রাস্তার মোড়ের দোকানের সামনের তক্তায় সে বসলো। প্রতি রাতেই সে পথ চলতি লোকেদের ডেকে ডেকে শেয়ার বাজার, ভালো স্বাস্থ্য, পুরনো দুরারোগ্য রোগের টোটকা ইত্যাদি সম্পর্কে জ্ঞান দিত। কিন্তু ওই রাতে সে লাচ্ছাকে 15 বছর আগে বৈষ্ণোদেবী ভ্রমণের ঘটনা শোনাচ্ছিল। লাচ্ছা চলে গেলে সে আবার গলিতে ঢুকে দেখলো লকু পণ্ডিতের মোষটা ওই পোড়ো জমিতে বাঁধা রয়েছে। যেমন সে রোজই করে, ওইটাকে যাহ যাহ বলে তাড়িয়ে দিল। তারপর ওই দরজার কাঠামোর কাছে একটু বসলো। গলিটা ফাঁকা ছিল এবং যেহেতু ওখানে কোনো আলো ছিল না, সন্ধ্যায় রাস্তাটা অন্ধকারে পড়েছিল। পুরো বাড়িটার এক পাশের ড্রেন দিয়ে নোংরা জল যাচ্ছিল। আর কলকল করে শব্দ হচ্ছিল। রাতের অন্ধকারে পুরো বাড়ির ভেতর থেকে নানা ধরনের মিশ্র শব্দ উঠছিল, চিক চিক চির চির রি 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 রি। কোথা থেকে একটা কাক উড়ে এসে সেই পোড়া দরজার কাঠামোর উপর বসলো। তার ডানা ঝাপটানোর সময় কিছু কাঠের গুঁড়ো ছড়িয়ে পড়ল। এক কোণে একটা কুকুর ঘুমোচ্ছিল। জেগে উঠে সে কাকটার দিকে ঘেউ ঘেউ করতে লাগলো। কাকটা বসবে না উড়ে যাবে বুঝতে না পেরে দু একবার ডানা ঝাপটালো। শেষ পর্যন্ত উড়ে গিয়ে পিপুল গাছের ডালে বসলো। কাকটা উড়ে যাবার পর কুকুরটা কয়েক পা এগোলো, তারপর পালোয়ানের দিকে ফিরে ডাকতে শুরু করলো। পালোয়ান কুকুরটাকে অলসভাবে তাড়িয়ে দেবার চেষ্টা করলো, যা যা, হ্যাট হ্যাট, যা, দূর দূর। কিন্তু কুকুরটা দু এক পা এগিয়ে এসে ডাকতে লাগলো। পালোয়ান একটা মাটির ঢেলা তুলে কুকুরটার দিকে ছুঁড়ে মারলো। কুকুরটা দু এক পা পিছিয়ে গেল, কিন্তু ঘেউ ঘেউ করতেই থাকলো। পালোয়ান দরজার কাঠামোর কাছ থেকে আস্তে আস্তে উঠে কুয়ো পর্যন্ত এসে পাঁচিলের ওপর শুয়ে পড়ল। সে সরে যাবার পর কুকুরটা কুয়োর কাছে এসে আবার ডাকতে শুরু করলো। কুকুরটা ডাকতেই থাকলো যতক্ষণ গলির মধ্যে গাছের একটা পাতাও নড়ে। তারপর কান দুটোকে টান টান করে পোড়ো বাড়ির কাছাকাছি এসে শুয়ে পড়লো আর মাটিতে শুয়ে গড়গড় আওয়াজ করতেই থাকলো।